দর্শক আপনাদের স্বাগত আমাদের টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব রেমিটেন্স নিয়ে। আমরা দেখতে পাই যে FY24-এ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে $24 বিলিয়ন। তো কেন এত বেশি রেমিটেন্স এসেছে এটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমার সাথে আলোচনায় আছে তন্ময় মোদক। মোদক, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি যদি একটু বলেন যে জুনে আসলে কেমন রেমিটেন্স এসেছে এবং এটা কত বেশি, একটু ট্রেন্ডটা যদি বলেন। প্রথমে ধন্যবাদ আপা আমাকে সাথে আমন্ত্রণের জন্য। তো আমরা যে সর্বশেষ যে জুন মাসটা আমাদের শেষ হলো, সেই জায়গাতে আমরা দেখেছি 2.54 বিলিয়নের মতো আসলে রেমিটেন্স আমরা এক মাসে পেয়েছি, এবং এটা আমরা দেখছি যে কোভিডের সময় আমরা কিন্তু 2.58 বিলিয়নের মতো রেমিটেন্স পেয়েছিলাম। তারপরে এটা কিন্তু সেকেন্ড হাইয়েস্ট মান্থও কিন্তু মাসের দিক থেকে দেখলো কিন্তু জুন মাস হলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স পেয়েছে। এবং যাদের আমরা বিশ্লেষকদের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের বলেছেন যে আসলে এখানে দুইটা কারণ কাজ করেছে প্রধানত, আর কি তিনটা কারণ অ্যাকচুয়ালি। প্রথম কারণটা হলো এবার ঈদ ছিল, ঈদের সময় আসলে প্রচুর যারা প্রবাসীরা আছেন তারা তাদের আত্মীয় স্বজনদের কাছে কোরবানির জন্য টাকা পাঠিয়ে থাকেন বিভিন্ন সময়, এই কোরবানির আগে। তো এটা একটা কারণ হিসাবে কাজ করেছে। দ্বিতীয় যে কারণটা সেটা হলো এক্সচেঞ্জ রেট, সেটা কিন্তু অনেক বেড়েছে। গত 2 মাস ধরেই কিন্তু আমরা যে রেমিটেন্সের যে খুব একটা ভালো ফ্লো দেখছি, এটা অন্যতম কারণ হলো কেন্দ্রীয় ব্যাংক কিন্তু একবারে 7 টাকা ডিভ্যালুয়েশন করেছে কিন্তু টাকার অফিসিয়ালি, এবং সেটাকে 117 টাকা মিড রেটে নিয়ে এসেছে। এবং বর্তমানে রেমিটাররা কিন্তু 118 বা 118 থেকেও কিছু বেশি এখন রেমিটেন্সের রেট পাচ্ছেন আর কি। এবং তৃতীয় যে কারণটা সেটা হলো আমাদের জনশক্তি রপ্তানি কিন্তু অনেক বেড়েছে। আমরা দেখেছি গত অর্থ বছরে 13 লক্ষেরও বেশি আসলে প্রবাসী ভাইয়েরা আমাদের বিভিন্ন দেশে গিয়েছেন কাজের সন্ধানে অথবা তাদের কর্মসংস্থানের জন্য। 13 লাখের বেশি। সো এই যে বেশি ফ্লোটা গিয়েছে, যদিও বিশ্লেষকরা বলছেন যে পরিমাণ আমাদের প্রবাসী শ্রমিকরা বা রেমিটাররা বিভিন্ন দেশে যাচ্ছেন, সেই পরিমাণ আমাদের রেমিটেন্সটা বাড়ছে না। কিন্তু ব্যাংকারদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে প্রবাসী শ্রমিকরা যখন যান বা প্রবাসীরা যখন নতুন কাজের সন্ধানে যান, তখন তাদের কাজ পেতে কিছুটা সময় প্রয়োজন হয়, একটা জায়গায় সেটেল হতেও কিছুটা সময় প্রয়োজন হয়। সো আমরা যে জনশক্তি রপ্তানিটা দেখছি, সেটার ইম্প্যাক্ট পেতে আমাদের কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। তবে রেটের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে গত 2 মাসের, কিন্তু এটা তো আমরা দেখি গত 1 বছর, অর্থাৎ FY24-এর যদি আমরা শুরু থেকে দেখি, গত 1 বছরে তো আমাদের আসলে 1 বছর আগেরও যদি আমরা রেট দেখি, ডলারের রেট সেটা 100 টাকার নিচে ছিল। এই গত 1 বছরে 100 টাকা ক্রস করে 120 টাকা 25 টাকাতেও কিন্তু রেমিটাররা রেমিটেন্স পেয়েছে। সেটা আসলে আমাদের ইম্পোর্টের খরচ বাড়ালেও রেমিটেন্সের উপর একটা বড় প্রভাব পড়েছে, এটা কি বোঝা যায় কিনা? প্রথমত আপা, এই যে আমাদের রেমিটেন্সের বলেন বা এক্সপোর্ট প্রসিড বলেন বা ইম্পোর্ট বলেন, সব ক্ষেত্রেই ডলারের রেটে একটা ভলাটিলিটি শুরু হয়েছিল 2022 সালের সেপ্টেম্বর থেকে, বা তারও আগে থেকে। কিন্তু সেপ্টেম্বরে কি করলো, এবিবি এবং বাফেদা মিলে, ব্যাংকের এমডিদের দুটো সংগঠন, তারা মিলে রেটটা ফিক্স করা শুরু করলো। তো সেই জায়গায় তখন প্রথম দিকে 100 টাকার কাছাকাছি ছিল রেটটা, কিন্তু আমরা দেখেছি ধাপে ধাপে সেই রেটটা কিন্তু বেড়েছে। সর্বশেষ আমরা যদি গত অর্থ বছর যেটা শেষ হলো, সেই অর্থ বছরের শুরুর দিকে কিন্তু অফিসিয়াল চ্যানেলে ডলার রেটটা ছিল 108 টাকা 70 পয়সা। কিন্তু আমরা ব্যাংকগুলোর সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু এই রেটটা মানতো না, কারণ এই রেট মেনে আসলে রেমিটেন্স খুব বেশি ভালো পাওয়া যাচ্ছে না। আনঅফিশিয়াল রেট 10 টাকা গ্যাপ ছিল, আনঅফিশিয়াল রেটে 10 টাকা বা অনেক ক্ষেত্রে আরো বেশিও ছিল, যে কারণে আমরা দেখেছি রেমিটেন্সের রেটটা কিন্তু একসময় 122 টাকা 23 টাকা 124 টাকা পর্যন্ত চলে গিয়েছিল। কিন্তু এই যে 124 টাকা পর্যন্ত গিয়েছিল, ওই সময় মার্কেট রেট ছিল না, কিন্তু মানুষের মধ্যে একটা প্যানিক ছিল, ব্যাংকগুলোর মধ্যে একটা প্যানিক ছিল যে রেমিটেন্সের ডলার আনতে হবে, আমার ডেফার্ড পেমেন্টের প্রচুর ডিউ রয়ে গেছে, সেগুলো পেমেন্ট করতে হবে। সো এই প্যানিকের কারণে 124 টাকা গিয়েছিল অ্যাকচুয়ালি, কিন্তু তখন মার্কেট রেটও কিন্তু 124 টাকা ছিল না, ইকুইলিব্রিয়াম রেটটা যদি আমি ধরি। তো সেই জায়গা থেকেই কেন্দ্রীয় ব্যাংক আসলে এখানে একটা বড় ভূমিকা পালন করেছে, এই যে রেট ভলাটিলিটি। কারণ যখনই কিনা আপনি সেট করে দিলেন 108 টাকা 70 পয়সা, ব্যাংকগুলোকে আপনি এর থেকে বেশি দামে রেমিটেন্সের ডলার কালেক্ট করতে দিচ্ছেন না, কিন্তু মার্কেট তো ডিমান্ড করছে তার থেকে বেশি রেট, এজন্য হুন্ডিতেও অনেক এসেছে, হুন্ডি কিন্তু প্রচুর বেড়ে গিয়েছিল। এবং এটার প্রবণতা আমরা দেখি জুলাই মাসটা যদি আমরা বাদ দিই, 2023 সালের অগাস্ট এবং সেপ্টেম্বর, এই 2 মাসে কিন্তু আমরা 1.5 বিলিয়নের মতো রেমিটেন্স পেয়েছি। ইভেন সেপ্টেম্বরে 1.33 বিলিয়ন আমরা রেমিটেন্স পেয়েছি, যেটা আমার মনে হয় 55-56 মাসের মধ্যে সর্বনিম্ন। তারপরে আসলে সেন্ট্রাল ব্যাংক টার্ন অ্যারাউন্ড করলো, এবং এই যে কমলো, এটার অন্যতম একটা কারণ তো ছিল রেট।
দ্বিতীয় আর একটা কারণ ছিল বিভিন্ন ব্যাংকের যে ট্রেজারি হেড ছিল তাদেরকে তারা পানিশমেন্টমূলক ব্যবস্থা নিচ্ছিল, যে তাদের পদ থেকে সরায় দেওয়া বা হলো তাদেরকে জরিমানা করা, এই ধরনের ব্যবস্থাগুলো কিন্তু কেন্দ্রীয় ব্যাংক নিয়েছিল। এইটার প্রভাবেই কিন্তু রেমিটেন্সটা কমিয়েছিল, কারণ ট্রেজারি হেডরা বলছেন বা ব্যাংকাররা বলছেন যে আমি রেমিটেন্স নিয়ে আসবো আমার ব্যাংকের ডিউ পেমেন্ট মিট আপ করার জন্য বেশি রেট দিতে হচ্ছে, আমি তো ডলারে নিয়ে আসতেছি, আমি ডলার সেল করতেছি ওই রেটেই, আমি প্রফিট বেশি করছি কিনা সেটা আপনার দেখার বিষয়। ঠিক আছে, তো আপনি সেটা না করে আপনি আমাকে শাস্তি দিলেন, ঠিক আছে আমরা রেমিটেন্স আনলাম না। তো না আনার কারণে কিন্তু সেপ্টেম্বরে এই ড্রপটা এবং হুন্ডি কিন্তু ওই মাসে অনেক বেড়ে গিয়েছিল। তারপর থেকে আসলে সেন্ট্রাল ব্যাংক মানে মৌখিকভাবে নির্দেশনা দিল, আসলে পানিশমেন্ট দেয় নাই, যে কারণে পরবর্তীতে অনেক ইজি করে দিয়েছে যে যে জি। যার মতো রেমিটেন্স রেট দিতে পারে, যে জি, কারণে আসলে আমরা রেমিটেন্স বাড়তে দেখেছি আর কি। তো থ্যাংক ইউ মোদক, আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আপা। দর্শক, আপনারা দেখলেন যে আসলে আমাদের রেমিটেন্সের ডলারের রেট বাড়ার কারণে আমাদের যদিও ইম্পোর্টের খরচ অনেক বেড়েছে, কিন্তু আসলে এটার প্রধান বেনিফিশিয়ারি রেমিটেন্স হয়েছে, যেটা আমাদের খুব বেশি দরকার ছিল আমাদের এই মুহূর্তে রিজার্ভ বাড়ানোর জন্য। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রাম যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।